হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আমি শুরু করছি আমার নতুন ইউটিউব চ্যানেল অচেনা ভালোবাসার ঠিকানায়। লেখিকা SM, কণ্ঠে পিবি, পরিবেশনায় লেসবিয়ান প্রেমের অন্য রূপ। ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি পার্ট 3। সিদ্ধান্তের মোড়। চায়ের দোকান থেকে বের হবার সময় বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু রূপার মনে মনে যেন ঝড় বইছে। মেঘলা বুঝতে পারছিল কিছু একটা ঘটেছে। কি হয়েছে রূপা? রূপা কিছুক্ষণ চুপ থেকে মৃদু স্বরে বলল, বাড়ি থেকে ফোন এসেছিল, আজ আমাকে দেখতে আসবে। মেঘলা থমকে দাঁড়ালো। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হলো না। কয়েক সেকেন্ড পরে সে শুধু বলল, ও তাই? রূপা মেঘলার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কিছু বলবে না? মেঘলা হালকা হাসল। সেই হাসিতে আনন্দের চেয়ে কষ্টই বেশি ছিল। আমি কে রূপা? তোমার জীবনের সিদ্ধান্ত তো তোমাকেই নিতে হবে। এই কথাটা শুনে রূপার বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরতেই মামা বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ছেলেপক্ষ যে কোন সময় চলে আসবে। রূপা মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে থাকলো। তার মনে শুধু একটাই প্রশ্ন, সে কি সত্যি এই বিয়ে চায়? ঠিক তখনই ফোনে একটি মেসেজ এলো, মেঘলা, বাড়ি পৌঁছেছ? রূপা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর লিখুন, হ্যাঁ, কিন্তু মনটা কোথাও হারিয়ে গেছে। মেসেজটি পড়ে মেঘলা আর কোনো উত্তর দিল না। রাত 8টা। বাড়িতে অতিথিরা এসে গেছেন। রূপা ডাইনিং রুমে ঢুকতেই সবাই তাকে দেখে হাসি মুখে কথা বলতে শুরু করলো, কিন্তু তার চোখ বারবার ফোনের দিকে চলে যাচ্ছিল। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। মেঘলা কলিং। রূপার বুক ধক করে উঠল। সে ফোন ধরতে পারল না। কয়েক মুহূর্ত পর একটি ছোট্ট মেসেজ এলো, তোমার সঙ্গে খুব জরুরি কথা ছিল, হয়তো আর কখনো বলা হবে না, ভালো থেকো। রূপার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আর এক মুহূর্ত বসে থাকতে পারল না। সবাইকে অবাক করে সে উঠে দাঁড়ালো। মামা, আমাকে একটু বাইরে যেতে হবে। এখন? এই সময়? রূপা কোনো উত্তর দিল না। সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাইরে আবার ঝুম বৃষ্টি শুরু হয়েছে। ভিজতে ভিজতেই সে দৌড়াতে লাগলো। তার মনে শুধু একটাই নাম, মেঘলা। কিন্তু সে জানতো না এই মুহূর্তে মেঘলা কোথায়, আর সে কি এখনো অপেক্ষা করছে? হারিয়ে যাওয়া সন্ধ্যা। বৃষ্টি ভেজা রাস্তায় দৌড়াতে দৌড়াতে রূপার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। চারিদিকে শুধু গাড়ির হর্ন আর বৃষ্টির শব্দ। সে একের পর এক ফোন করতে লাগলো। দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ সুইচ অফ। একবার, দুবার, 5বার, কিন্তু একই উত্তর। রূপার বুকের ভেতরটা ধীরে ধীরে ভয়ে ভরে উঠল। সে ভাবল, মেঘলা হয়তো নদীর ধারে গেছে, কারণ মন খারাপ হলে মেঘলা সেখানেই গিয়ে বসে থাকত। রূপা দ্রুত নদীর ধারে পৌঁছালো। বৃষ্টি তখনও পড়ছে। নদীর কালো জলে শহরের আলো ঝিলমিল করছে, কিন্তু বেঞ্চটা খালি। মেঘলা নেই। ঠিক তখনই পাশের চায়ের দোকানের কাকু রূপাকে দেখে বললেন, তুমি কি ওই ক্যামেরাওয়ালা মেয়েটাকে খুঁজছো? রূপা ছুটে গিয়ে বলল, হ্যাঁ,
আপনি ওকে দেখেছেন? হ্যাঁ মা, আধ ঘন্টা আগে এখানে বসেছিল অনেকক্ষণ, নদীর দিকে তাকিয়েছিল, তারপর একটা ট্যাক্সিতে উঠে চলে গেল। রূপার বুক কেঁপে উঠল। কোথায় গেছে জানেন? শুধু শুনলাম ড্রাইভারকে বলছিল স্টেশনে চলুন। রূপা আর এক মুহূর্ত দেরি করলো না, সে সোজা স্টেশনের দিকে দৌড়ালো। প্ল্যাটফর্মে পৌঁছে চারিদিকে তাকাতে লাগলো। শত শত মানুষের ভিড়, কেউ ট্রেনে উঠছে, কেউ নামছে। হঠাৎ দূরে একটি পরিচিত মুখ, সাদা কুর্তি, কাঁধে ক্যামেরা, মেঘলা। রূপার চিৎকার করে উঠল, মেঘলা! মেঘলা ঘুরে তাকালো, দুজনের চোখ এক হলো। ঠিক সেই মুহূর্তে ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ছাড়তে শুরু করলো। রূপা প্রাণপণে দৌড়াতে লাগলো, যেও না, প্লিজ যেও না। মেঘলার চোখে জল, সে ট্রেনের দরজায় দাঁড়িয়ে শুধু বলল, রূপা নিজের খেয়াল রেখো। ট্রেনের গতি বাড়ল। রূপা শেষবারের মতো হাত বাড়িয়ে দিল, কিন্তু দুজনের হাতের মাঝে রয়ে গেল মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল। রূপা হাঁটু গেড়ে প্ল্যাটফর্মে বসে পড়ল। তার চোখে বেয়ে নেমে এলো অঝোর কান্না। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এলো, মেঘলা, যদি সত্যি ভাগ্যে লেখা থাকে তাহলে একদিন আবার দেখা হবে, কিন্তু সেদিন আর কোনো কথা না লুকিয়ে সত্যিটা বলবে। রূপা কাঁপা হাতে ফোনটা বুকে চেপে ধরল। সে জানতো না এই বিদায় কয়েক দিনের নাকি কয়েক বছরের। 2 বছর পর কলকাতার সকালটা আজও ব্যস্ত, রাস্তা ভরে গেছে মানুষের ভিড়ে, কিন্তু এই 2 বছরের রূপার জীবন যেন পুরো বদলে গেছে। এখন সে একটি প্রকাশনা সংস্থায় সিনিয়র সম্পাদক। বইয়ের পাতায় ডুবে থাকলেও তার বুকের ভেতরে একটি নাম আজও নীরবে বেঁচে আছে, মেঘলা। প্রতিদিন অফিসে যাওয়ার আগে সে একবার ফোনের পুরনো গ্যালারিটা খুলে দেখে। সেখানে এখনও আছে সেই একমাত্র সেলফি, কাশফুলের মাঠে দুজনের হাসি মাখা মুখ। সেই ছবিটা কখনো মুছে ফেলতে পারেনি। অন্যদিকে মেঘলাও বদলে গেছে। সে এখন দেশের পরিচিত একজন ফটোগ্রাফার। তার তোলা ছবি বিভিন্ন প্রদর্শনীতে স্থান পাচ্ছে। বাইরে থেকে তাকে খুব সফল মনে হলেও একা ঘরে ফিরলে আজও সে একটি পুরনো ডায়েরিতে খুলে বসে থাকে। ডায়েরির প্রথম পাতায় লেখা, রূপা, যদি কোনো দিন আবার দেখা হয়, আমি আর তোমাকে হারাতে চাই না। একদিন রূপার অফিস থেকে তাকে কলকাতা বইমেলায় পাঠানো হলো। নতুন লেখকদের সঙ্গে দেখা করা, বই প্রকাশের চুক্তি, এইসব ছিল তার কাজ। বই মেলায় মানুষের ভিড়। হঠাৎ পাশের স্টলে একটি ফটোগ্রাফি প্রদর্শনীর ব্যানারে বড় করে লেখা, আলোর ওপারে, ফটোগ্রাফার মেঘলা সেন। রূপার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে প্রদর্শনীর ভেতরে ঢুকল। দেওয়ালে ঝুলছে অসংখ্য ছবি, বৃষ্টি, নদী, কাশফুল। আরেকটি ছবির সামনে এসে সে থমকে গেল। ছবিটিতে দেখা যাচ্ছে একটি মেয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু হাতে ধরা একটি নীল ছাতা। ছবির নাম অপেক্ষা। রূপার চোখ ভিজে উঠল। সে জানতো ছবিটা তাকে নিয়েই তোলা। ঠিক তখনই পেছন থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো, ছবিটা কেমন লাগলো? রূপার পুরো শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে সে পিছনে ফিরল। 2 বছর পর ঠিক আগের মতনই হাসি, ঠিক আগের মতনই সেই চোখ, মেঘলা। দুজনেই কয়েক মুহূর্তের কোনো কথা বলতে পারল না। মেঘলা মৃদু হেসে বলল, অনেক দিন পর, কেমন আছো রূপা? রূপার ঠোঁট কাঁপছিল। সে উত্তর দেওয়ার আগেই ভিড়ের মধ্যে একজন নারী এসে মেঘলার পাশে দাঁড়ালো।
হাসি মুখে মেঘলার হাত ধরে বলল, চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। রূপার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে ভাবলো, এই মেয়েটাকে, মেঘলার জীবনে কি নতুন কেউ এসেছে? মেঘলা রূপার দিকে তাকালো, যেন কিছু বলতে চায়, কিন্তু ততক্ষণে ভিড়ের স্রোতে দুজন আবার আলাদা হয়ে গেল। রূপা শুধু দাঁড়িয়ে রইল, হাতে সেই পুরনো ছবির স্মৃতি আর মনে হাজারটা প্রশ্ন। অচেনা ভালোবাসার ঠিকানায় ভুল বোঝাবুঝি। বইমেলার ভিড়ের মধ্যে রূপা স্থির হয়ে দাঁড়িয়েছিল। মেঘলার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। ধীরে ধীরে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। অন্যদিকে মেঘলা বারবার পিছন ফিরে রূপাকে খুঁজছিল। কোথায় চলে গেলে রূপা? পাশে দাঁড়ানো মেয়েটি বলল, কি হয়েছে, কাকে খুঁজছো? মেঘলা মৃদু হেসে বলল, একজনকে, যাকে হারিয়েছিলাম। মেয়েটি ছিল মেঘলার ছোট বোন মিষ্টি। সে অনেক দিন পর দিদির মুখে এমন অস্থিরতা দেখল। ওই কি সেই রূপা? মেঘলা চুপচাপ মাথা নাড়ালো। সেদিন রাতে রূপা নিজের ঘরে বসে পুরনো ছবিগুলি দেখছিল। তার মনে হচ্ছিল 2 বছর আগে হয়তো সে অনেক দেরি করে ফেলেছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, মেঘলার নিশ্চয়ই নতুন জীবন শুরু হয়েছে, আমার আর ফিরে যাওয়ার উচিত নয়। ঠিক তখনই তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল এলো। হ্যালো, আমি মিষ্টি বলছি, আমি মেঘলার বোন। রূপা অবাক হয়ে গেল। আপনি আমার নাম্বার পেলেন কিভাবে? দিদির পুরনো ডায়েরিতে তোমার নাম্বার ছিল। আজ বইমেলায় তোমাকে দেখেছি। তুমি কি কাল বিকেলে একটু দেখা করতে পারবে? রূপা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, আসবো। পরের দিন বিকেলে তারা একটি ছোট্ট ক্যাফেতে দেখা করল। মিষ্টি সরাসরি বলল, তুমি যেটা ভাবছো সেটা সত্যি নয়। রূপা অবাক হয়ে তাকালো, মানে? বইমেলায় যে মেয়েটাকে দেখেছো সে আমি মেঘলার ছোট বোন। রূপার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মিষ্টি ব্যাগ থেকে একটি পুরনো ডায়েরি বের করলো। ডায়েরির ভেতরে পাতাগুলোতে একটাই নাম্বার লেখা, রূপা। মিষ্টি ধীরে ধীরে বলল, 2 বছর ধরে দিদি তোমাকে ভুলতে পারেনি। রূপার চোখে জল চলে এলো। তাহলে সে চলে গেল কেন? মিষ্টি দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন সে তোমাকে হারাতে চায়নি। সে ভাবছিল তোমার পরিবারের সিদ্ধান্তের পথে বাধা হয়ে দাঁড়ানো ঠিক হবে না, তাই নিজের দূরে সরে গিয়েছিল। রূপা মাথা নিচু করে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল এই 2 বছর দূরত্ব হয়তো একটি ভুল বোঝাবুঝির ফল। ঠিক তখনই মিষ্টির ফোন বেজে উঠল। সেই ফোনটা ধরে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হঠাৎ মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি, কখন? ফোন কেটে দিয়ে সে কাঁপা গলায় বলল, রূপা, মেঘলার অ্যাক্সিডেন্ট হয়েছে। রূপার হাত থেকে চায়ের কাপ মেঝেতে পড়ে ভেঙে গেল। তার মাথায় শুধু একটাই শব্দ ঘুরতে লাগলো, মেঘলা। শেষ নয়, নতুন শুরু। মেঘলার অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনার পর রূপার চারপাশ যেন থেমে গেল। সে আর এক মুহূর্ত দেরি করল না। মিষ্টির সঙ্গে দ্রুত হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতালের করিডোরে অদ্ভুত নীরবতা, সাদা দেওয়াল, জীবাণুনাশকের গন্ধ আর অপেক্ষায় থাকা মানুষের উদ্বিগ্ন মুখ, সব মিলিয়ে এক ভারী পরিবেশ। বুকের ভেতরটা কাঁপছে। সে বারবার মনে মনে বলছে, কিছু হবে না, কিছুই হবে না। কিছুক্ষণ পর একজন চিকিৎসক বাইরে এলেন। তিনি শান্তভাবে বললেন, ভয়ের কিছু নেই, মাথায় গুরুতর আঘাত লাগেনি, তবে শরীরের কয়েক জায়গায় চোট পেয়েছে, কদিন বিশ্রাম দরকার। রূপা যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দীর্ঘদিন পর প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছুক্ষণ পরে তাকে কেবিনে ঢোকার অনুমতি দেওয়া হলো। মেঘলা বিছানায় শুয়ে আছে, হাতে স্যালাইন, কপালে ছোট্ট ব্যান্ডেজ। রূপা ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালো। মেঘলা চোখ খুলে তাকে
দেখে মৃদু হেসে বলল, তুমি এসেছো? রূপার চোখে জল। সে নিচু গলায় বলল, আর কখনো না বলে কোথাও চলে যেও না। মেঘলা কিছু বলল না, শুধু ধীরে ধীরে রূপার হাতটা নিজের হাতে ধরে রাখলো। দুজনের চোখে তখন হাজারটা না বলা কথা। পরের দিন বিকেলে হাসপাতালের ছাদে দাঁড়িয়ে তারা সূর্যাস্ত দেখছিল। মেঘলা বলল, জানো, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। রূপা মাথা নাড়ালো। ভুলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমিও না। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর রূপা সাহস করে বলল, আজ আর কোনো কথা লুকাবে না। সে মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি। অনেক আগেই বুঝেছিলাম, শুধু বলতে দেরি হয়ে গেছে। মেঘলার চোখ বেয়ে নেমে এলো অশ্রু। সে মৃদু হেসে উত্তর দিল, আমিও তোমাকে ভালোবাসি রূপা, প্রথম বৃষ্টির দিন থেকেই। রূপা হেসে ফেলল। এতদিনে জমে থাকা কষ্ট যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। হাসপাতাল থেকে ছাড়ার দিন মেঘলা আর রূপার পাশাপাশি হাঁটছিল। বাইরে আবার হালকা বৃষ্টি। মেঘলা বলল, মনে আছে আমাদের প্রথম দেখা হয়েছিল এমন এক বৃষ্টির দিনে? রূপা মুচকে হেসে বলল, হ্যাঁ মনে হয়। বৃষ্টি আমাদের বারবার একসঙ্গে নিয়ে আসে। ঠিক তখনই মেঘলার ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এলো। তোমরা ভেবেছ সব শেষ হয়ে গেছে, সত্যিটা এখনো কেউ জানে না। মেঘলার মুখের হাসি মিলিয়ে গেল। সে ধীরে ধীরে ফোনটা রূপার দিকে বাড়িয়ে দিল। রূপা মেসেজটা পড়ে স্তব্ধ হয়ে গেল। তাহলে এখন কি কোনো অজানা রহস্য বাকি আছে? অজানা চিঠি। হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর মেঘলার ফোনে আসা সেই অচেনা মেসেজটা রূপার মাথা থেকে সরছিল না। সত্যিটা এখনো কেউ জানে না। কি সত্যি? সে পাঠালো এই মেসেজ। দুজনেই কোনো উত্তর খুঁজে পেল না। দুদিন পর মেঘলা বাড়িতে বিশ্রাম নিচ্ছিল। বিকেলে ডোরবেল বেজে উঠল। দরজা খুলতেই একজন কুরিয়ার কর্মী একটি থাম দিয়ে বললেন, মেঘলা সেন? জি আমি। খামের ওপার কোনো প্রেয়কের নাম নেই, শুধু লেখা, শুধু মেঘলার জন্য। মেঘলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ধীরে ধীরে খামটা খুলে ভেতর একটি পুরনো ছবিটিতে দেখা যাচ্ছে 3 বছর আগের মেঘলা, অনন্যা আর দূরে দাঁড়িয়ে থাকা আরেকটি অচেনা মেয়ে। ছবির পিছনে কাপা হাতে লেখা, সত্যিটা জানার সময় এসে গেছে। আজ সন্ধ্যা 6টায় প্রিন্সেস ঘাটে এসো, একা এসো। মেঘলা অনেকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই রূপার ফোন এলো। কেমন আছো? মেঘলা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভালো আছি। সে চিঠির কথা বলল না, কারণ সে চায়নি রূপা আবার কোনো বিপদে জড়িয়ে পড়ুক। সন্ধ্যা 6টা, প্রিন্সেস ঘাট, গঙ্গার ওপার। সূর্যের শেষ আলো পড়েছে। মেঘলা একা দাঁড়িয়ে আছে। চারিদিক তাকিয়ে সে ফিস ফিস করে বলল, কে আছেন? হঠাৎ পিছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, তুমি এসেছো? আমি জানতাম। মেঘলা ঘুরে দাঁড়ালো, আর সামনে দাঁড়িয়ে একজন মধ্যবয়স্ক নারী, চোখে গভীর ক্লান্তি, হাতে একটি পুরনো ডায়েরি। তিনি ধীরে বললেন, আমি অনন্যার মা। মেঘলা স্তব্ধ হয়ে গেল। নারীটি কাপা গলায় বললেন, আজ তোমাকে এমন একটি সত্য জানাবো যেটা 3 বছর আগে বলা উচিত ছিল। ঠিক সেই সময় দাঁড়িয়ে থাকা একজন মানুষ মোবাইলে তাদের ছবি তুলল। মেঘলার খেয়ালই করল না, কিন্তু কেউ একজন যেন অনেক দিন ধরে তার উপর নজর রাখছে। গঙ্গার হাওয়া হঠাৎ জোরে বইতে শুরু করল। মেঘলা অনুভব করল তার জীবনের সবচেয়ে বড় রহস্যের দরজা আজ খুলতে চলেছে। লুকিয়ে রাখা সত্য। গঙ্গার ধারে সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিসফিস করে ফিকে হয়ে আসছে। মেঘলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে অনন্যার মা, হাতে একটি পুরনো ডায়েরি।
কয়েক মুহূর্তে কেউ কোনো কথা বলল না। অবশেষে মহিলা ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি মেঘলা। মেঘলা অবাক হয়ে তাকালো। ক্ষমা কেন? মেঘলার চোখ ভিজে উঠল। কারণ 3 বছর আগে তোমাদের সম্পর্কে ভেঙে যাওয়ার পিছনে শুধু অনন্যা দায়ী ছিল না, আমিও ছিলাম। মেঘলার বুক ধপ করে উঠল। মেঘলা ধীরে ধীরে ডায়েরিটা খুললেন। ভেতরে অনন্যার হাতের লেখা। সেদিন আমি ভয় পেয়েছিলাম। মহিলা বললেন, সমাজ কি বলবে, আত্মীয়রা কি বলবে, এইসব ভাবতে ভাবতেই আমি অনন্যাকে চাপ দিতে শুরু করি। মেঘলা নীরবে শুনছিল। আমি ওকে বলছিলাম তোমার থেকে দূরে সরে যেতে। কথাটা শুনে মেঘলার চোখ ভিজে উঠল। 3 বছর ধরে সে ভাবছে অনন্যা তাকে ইচ্ছে করে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আজ প্রথমবার সে বুঝতে পেরেছিল গল্পটা এত সহজ ছিল না। মহিলার ডায়েরির একটি পাতায় মেঘলার দিকে বাড়িয়ে দিলেন। সেখানে লেখা, আমি মেঘলাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি মায়ের বিরুদ্ধে যেতেও পারছি না। যদি কখনো কোনো দিন এই ডায়েরিটা পড়ে ওকে বলো আমি কখনো ওকে ঘৃণা করিনি। মেঘলার চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ল। ঠিক তখনই তার ফোনে বেজে উঠল রূপা। মেঘলা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে ফোন ধরলো। হ্যালো। ওপাশ থেকে রূপার কণ্ঠ, তুমি কোথায়? তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি নেই। মেঘলা একটু চুপ করে থেকে বলল, আমি প্রিন্সেস ঘাটে, আমি আসছি। প্রায় 20 মিনিট পরে রূপা সেখানে পৌঁছালো। মেঘলার চোখ লাল হয়ে আছে দেখে সে উদ্বিগ্ন হয়ে উঠল। কি হয়েছে? মেঘলা সব কিছু খুলে বলল। রূপার মন দিয়ে শুনছিল। তারপর ধীরে ধীরে মেঘলার হাতটা নিজের হাতে নিয়ে বলল, অতীতের সত্য জানা জরুরি, কিন্তু অতীতকে বয়ে বেড়ানো জরুরি নয়। মেঘলা প্রথমবারের মতো হালকা হাসলো। ঠিক তখনই মেঘলার ফোনে একটি নতুন মেসেজ এলো, অজানা নাম্বার। অনন্যার ডায়েরি পড়ে সে সব সত্যি জানতে পারবে না। আসল সত্যটা অন্য কোথাও লুকিয়ে আছে। নিচে একটি ঠিকানা লেখা আর একটি সময়, আগামীকাল দুপুর 12টা। রূপা ও মেঘলা একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারল না রহস্য এখনো শেষ হয়নি, বরং এখনো শুরু। বন্ধ দরজার ওপারে। পরের দিন সকাল থেকে রূপার মন অদ্ভুত অস্থির। অজানা নম্বর থেকে আসা মেসেজ লেখা ঠিকানাটা বারবার পড়ছিল সে। 12 নম্বর শিউলি লেন, দুপুর 12টা, একাই এসো। রূপা দৃঢ় গলায় বলল, একলা যাওয়ার প্রশ্নই নেই, আমরা গেলে একসঙ্গেই যাব। মেঘলা মৃদু হেসে মাথা নাড়ালো। এবার আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। দুপুর ঠিক 12টার তারা শিউলি লেনের পুরনো বাড়িটির সামনে পৌঁছালো। বাড়িটি অনেক দিনের পরিত্যক্ত। দেওয়ালের রং উঠে গেছে, বারান্দায় ধুলো জমে গেছে, তবু দরজার আধ খোলা। মেঘলা আস্তে আস্তে করে দরজার হাত রাখতেই সেটা কর কর শব্দ করে খুলে গেল। ভেতরে একটি ছোট্ট ঘর। ঘরের মাঝখানে কাঠের টেবিল। টেবিলের ওপরে একটি পুরনো ক্যামেরা, কয়েকটি ছবি আর একটি চিঠি। চিঠির ওপরে লেখা, মেঘলা ও রূপার জন্য। মেঘলার হাত কেঁপে উঠল। সে চিঠিটা খুলল। যদি তোমরা এখন এখানে এসে থাকো তার মানে তোমরা এখনো সত্যিটা খুলছো। আমি অনন্যা। এই চিঠি লিখছি অনেক দিন আগে, কারণ আমি জানতাম একদিন তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবে। রূপা নিঃশ্বাস বন্ধ করে শুনছিল। আমি কখনো মেঘলাকে প্রতারণা করতে চাইনি। আমি ভয় পেয়েছিলাম, নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস ছিল না। সেই ভুলের জন্য আমি প্রতিদিন নিজেকে দোষ দিয়েছি, কিন্তু আমি চাই না আমার অতীতের ভবিষ্যৎটা নষ্ট করুক। চিঠির শেষ লাইনে লেখা, ভালোবাসা যদি সত্যি হয় তবে তাকে ভয়ের কাছে হারতে দিও না। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল।
মেঘলার চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, আজ মনে হচ্ছে বুকের ওপার চাপা একটা পাথর নেমে গেল। রূপা তার হাত শক্ত করে ধরল। এবার আমার অতীতের সম্মান করব, কিন্তু ভবিষ্যৎটা নিজেরা লিখব। ঠিক তখনই টেবিলের ওপর রাখা পুরনো ক্যামেরাটা হঠাৎ বেজে উঠল। কেউ একজন সেটিতে একটি নতুন মেমোরি কার্ড রেখে গেছে। মেঘলা কার্ডটি ক্যামেরায় লাগাতে স্ক্রিনে একটি ভিডিও চালু হলো। ভিডিওতে একটি অচেনা মানুষ বলছে, তোমরা যদি এই ভিডিও দেখো তাহলে বুঝবে গল্প এখনো শেষ হয়নি। মেঘলা আর রূপার বিষয়ে একে অপরের দিকে তাকালো। তাদের সামনে যেন নতুন আরেকটি রহস্যের দরজা খুলে গেল। একসাথে পথ চলার প্রতিশ্রুতি। পুরনো বাড়ি থেকে বেরিয়ে আসার সময় বিকেলে রোদ ধীরে ধীরে নরম হয়ে এসেছে। রূপা আর মেঘলার পাশাপাশি হাঁটছে। আজ অনেক দিনের বোঝা যেন দুজনের মন থেকে নেমে গেছে। কিছুক্ষণ নীরব থাকার পর মেঘলা হঠাৎ বলল, রূপা, একটি প্রশ্ন করো। যদি সেদিন আমি না যেতাম তাহলে কি আজ সব কিছু অন্যরকম হতো? রূপা মৃদু হেসে মাথা নাড়ালো। হয়তো, কিন্তু তখন আমরা আজকের মতো একে অপরের মূল্য বুঝতাম না। মেঘলার চোখে জল চলে এলো। সে আস্তে আস্তে করে বলল, তোমাকে আর কখনো হারাতে চাই না। রূপা তার হাত শক্ত করে ধরে উত্তর দিল, আমিও না। কয়েকদিন পর রূপা প্রথমবার মেঘলাকে নিজের সবচেয়ে প্রিয় জায়গাটায় নিয়ে গেল। শহরের বাইরে একটি ছোট্ট একটা লেক, চারিদিকে শিউলি ফুলের গাছ। বিকেলের হাওয়া ফুলের গন্ধে ভেসে আসছে। দুজন নীরবে লেকের ধারে বসে ছিল। ক্যামেরা বের করে বলল, আজ একটি ছবি তুলব। কি ছবি? সে ছবিটা আমার বুড়ো হলেও দেখব আর বলবো এই দিনটা থেকেই নতুন জীবন শুরু হয়েছিল। রূপা হেসে উঠল। ছবিটা তোলার পর মেঘলা ক্যামেরার স্ক্রিনে দেখালো। দুজনের মুখে একই রকম শান্ত হাসি। রূপা বলল, এটা শুধু একটা ছবি নয়, এটা একটা স্মৃতি। সন্ধ্যা নামতেই মেঘলা ব্যাগ থেকে একটি ক্যামেরার বাক্স বের করলো। রূপা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কি? মেঘলা বাক্সটা খুলল। ভেতরের রূপার প্রথম দিনে সেই বাসের টিকিট, কফি শপের বিল, কাশফুলের মাঠের শুকনো একটি ফুল আর তাদের প্রথম তোলা ছবির ছোট্ট প্রিন্ট। রূপার চোখ ভিজে গেল। তুমি এগুলো সব রেখে দিয়েছো? মেঘলা মুচকি হেসে বলল, যে মানুষটাকে ভালোবাসি তার সঙ্গে জড়িয়ে থাকা কোনো স্মৃতি ফেলে দিতে পারবো না। রূপা আর নিজেকে সামলাতে পারল না। সে মেঘলাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। দুজন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। চারপাশে শুধু বাতাসের শব্দ আর লেকের জলে ছোট্ট ছোট্ট ঢেউ। ঠিক তখনই রূপার ফোনে বেজে উঠল স্ক্রিনে লেখা, মামা কলিং। রূপার ফোন ধরতে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে, রূপা, তুই এখনই বাড়ি আসবি, খুব জরুরি কথা আছে। রূপা বিস্মিত হয়ে বললেন, কি হয়েছে? ওপাশ থেকে শুধু একটাই কথাই শোনা গেল, তোর বাবা মা সম্পর্কে এমন একটা সত্যি জেনেছে যা তোর জীবন বদলে দিতে পারে। লাইন কেটে গেল। রূপা আর মেঘলা একে অপরের দিকে তাকিয়ে রইল। তারা বুঝতে পারল না যে গল্প শেষ হতে চলেছিল, সেটা আবার নতুন এক মোড় নিতে চলেছে। সে সত্যি সব কিছু বদলে দিল। মামার ফোন কেটে যাওয়ার পর রূপা আর এক মুহূর্ত দেরি করলো না। মেঘলা বলল, চলো আমি তোমার সঙ্গে যাই। রূপা মাথা নাড়ালো, না, আমি কি হয়েছে বুঝে নি, তারপর সব তোমাকে বলবো। মেঘলা মৃদু হেসে বলল, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি একা নও। রূপা তার হাতটা শক্ত করে ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতেই ঢুকতে এসে দেখলো মামা ডাইনিং রুমে চুপচাপ বসে আছেন। টেবিলের ওপর কয়েকটি পুরনো ফাইল, কিছু হলুদ হয়ে গেছে যাওয়া ছবি আর একটি কাঠের বাক্স। রূপাকে দেখে মামা ধীরে ধীরে বললেন, বস, আজ এমন একটা কথা বলবো যেটা এত বছর ধরে লুকিয়ে রেখেছিলাম। রূপার বুক ধরফর করে লাগলো। কি কথা মামা? মামা বাক্সটা খুললেন। ভেতর থেকে একটি পুরনো ডায়েরি আর একটি চিঠি বের করলেন।
চিঠির ওপরে লেখা, আমার মেয়ে রূপার জন্য। রূপার হাত কাঁপতে লাগলো। এটা মা লিখেছেন? মামা মাথা নাড়ালেন। হ্যাঁ, দুর্ঘটনার কয়েকদিন আগে। রূপা কাঁপা হাতে চিঠিটা খুলল। সেখানে লেখা ছিল, রূপা, যদি কোনোদিন এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে জেনে নিও জীবনের সব সময় মানুষের মনকে সম্মান করবে, নিজের সুখের সিদ্ধান্তে নিজে নেবে, শুধু সমাজের ভয়ে কখনো নিজেকে জীবনের অন্ধকারে ঠেলে দেবে না। চিঠির নিচে মায়ের স্বাক্ষর। রূপার চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। মামা একবার আরেকটি ছবি এগিয়ে দিলেন। ছবিটিতে রূপার বাবা মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন। পেছনে একটি লাইনে লেখা, ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো সত্য। মামা বললেন, তোমার বাবা মা সব সময় চাইতেন তুমি নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিও। আমি ভেবেছিলাম সমাজের কথা ভেবে তোমাকে অন্য পথে নিয়ে যাব, কিন্তু আজ বুঝতে পারছি সেটা ভুল ছিল। রূপা অবাক হয়ে তাকিয়ে রইল। এত বছর পর প্রথমবার সে অনুভব করলো তার পরিবার তাকে নিজের মতো বাঁচতে চেয়েছিল। সন্ধ্যার রূপার লেকের ধারে মেঘলার সঙ্গে দেখা করলো। মেঘলা দূর থেকে বুঝতে পারলো রূপার চোখ জল। কিন্তু কি হয়েছে? রূপা সব কথা খুলে বলল। সব শুনে মেঘলা ধীরে ধীরে রূপার হাত নিজের হাতে নিল। তাহলে এবার? রূপা মুচকি হেসে বলল, এবার আর কোনো ভয় নেই, আর কোনো লুকোচুরি নয়। ঠিক সেই সময় আকাশে হালকা বৃষ্টি শুরু হলো। মেঘলা হেসে বলল, দেখেছো, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতেই ঠিক বৃষ্টি চলে আসে। রূপা ঠিক হেসে উত্তর দিল, হয়তো বৃষ্টিই আমাদের প্রথম পরিচয়ের সাক্ষী ছিল। দুজন পাশাপাশি দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। দূরে সূর্য ডুবে যাচ্ছে, সামনে নতুন সকাল অপেক্ষা করছে। যদি আমার গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, যাতে আবার নতুন নতুন ভিডিও আসলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এইটুকুর জন্যই আজ টাটা।